হ্যালো ড্রিমার্স। কি অবস্থা সবার? এইচএসসিয়ান এবং অ্যাডমিশিয়ানদেরকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা বিশেষ করে এইচএসসিয়ানস এবং অ্যাডমিশিয়ানদের জন্য, অর্থাৎ যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং এইচএসসি পরীক্ষা দিবা কিংবা প্রথম ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে পড়তেছো অথবা সেকেন্ড ইয়ারে যেই হও না কেন তুমি, তোমার জন্য এই ভিডিওটা। ঠিক আছে, বিশেষ করে ফিজিক্সকে সামনে রেখে আমরা এই ভিডিওটা আগাবো যে ফিজিক্সের একটা প্রবলেম তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা। এর আগে আমি একটা কথা বলেই দিই, আমি ধরেই নিচ্ছি যে তোমার কনসেপ্টে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম সলভ করতে গিয়ে তোমার সমস্যা, রাইট? হ্যাঁ, এরকম হয় যে কনসেপ্টে কোনো সমস্যা নেই, তোমার ভিতরে ভুরি ভুরি কনসেপ্ট। ঠিক আছে, কারণ আমাদের বর্তমান সময়ে কনসেপ্টের কোনো অভাব নেই, শুধুমাত্র অভাব কিসের? প্র্যাকটিসের অভাব। দুইজন স্টুডেন্ট তুমি যদি একসাথে দাঁড় করাও, দুজনের কনসেপ্ট সমান, কিন্তু দেখা যায় একজন ভালো প্রবলেম সলভ করতে পারে, একজন ভালো পারে না। কারণ কি? কারণ সিভারাল কারণ থাকতে পারে। তার ভিতরে সবচেয়ে বড় কারণ কি? ফিয়ার। একজনের ভিতরে ফিয়ার আছে, একজনের ভিতরে ফিয়ার নাই। সুতরাং তোমাকে ফিয়ারটা যদি দূর করতে হয় তাহলে কি করতে হবে? অ্যাপ্রোচ নিতে হবে। প্রবলেমটা সলভ করতে হবে একটা প্ল্যান মাফিক। একটা যুদ্ধক্ষেত্রের কথা চিন্তা করো। দেখা যায় যে এক পাশে ৩০০ জন আর এক পাশে ৩০,০০০ জন। এই ৩০০ জন ওই ৩০,০০০ জনকে পরাজিত করতেই পারে। আমরা বদর যুদ্ধে দেখেছি। কারণ কি? আল্লাহ তাআলার ইয়া তো অবশ্যই থাকে, কিন্তু এক্ষেত্রে প্ল্যানেরও অনেক বড় অবদান থাকে। যারা আগে থেকে প্ল্যান করে আসে তাদের ভিতরে আলাদা একটা কনফিডেন্ট থাকে। ঠিক আছে, যার কারণে যেটা তাদের জয়লাভের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রেও ঠিক একই জিনিস হয়। তোমরা যখন পরীক্ষার হলে যাও, এটা একটা অনেক বড় যুদ্ধক্ষেত্র, তাই আগে থেকে রেডি হয়ে যেতে হবে। রেডি হওয়া বলতে আমি ফাইল নিয়ে যাওয়া, কলম নিয়ে যাওয়া, এটা তো সবাই যায়, বাট ইউ নিড টু বি এক্সেপশনাল। ঠিক আছে, তোমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তোমার প্ল্যানটা হবে তুমি কিভাবে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করবা পরীক্ষার হলে। সেটা হইতে পারে এইচএসসি এক্সাম, সেটা হইতে পারে বুয়েটের অ্যাডমিশন এক্সাম, অথবা এনি আদার কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, এক্সেপ্ট মেডিকেল এক্সাম। আমার এই ভিডিওটা যেহেতু প্রবলেম সলভিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলতেছি, যে কিভাবে প্রবলেম সলভ করবা, সেটা আমি মেডিকেলের সাথে এতটা সম্পৃক্ততা পাই না আমাদের আজকের ভিডিওর। সুতরাং যারা মেডিকেলিয়ান তারা না এলে নাও দেখতে পারো, কিন্তু যারা এইচএসসিয়ান তারা দেখবা, সমস্যা নাই, তাদের দেখা খুবই জরুরি বলে আমি মনে করি। আর আমি আজকে যে টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলা বিশেষ করে খুবই 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 ইম্পর্ট্যান্ট, এবং এগুলা আমি ধীরে ধীরে শিখছি। আমার ভিতরে এটা প্রবলেম সলভিং যে স্কিল, এটা ডেভেলপ হয়েছে। এমন না যে আমিও কোনো ভাইয়ার ভিডিও দেখছি তারপরে ওখান থেকে শিখছি। সুতরাং আমার কাছ থেকে তুমি নির্যাসটা নিবা, শুধু নির্যাসটা নিবা। যদি আমার স্ট্র্যাটেজি পছন্দ হয় তাহলে অনুসরণ করবা, যদি তোমার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকে দেন ফলো ইট। ঠিক আছে, অ্যান্ড থ্রো মাই। ঠিক আছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সবসময় নিজেরটাকে বেশি প্রায়োরিটি দিয়ে চলবা, কারণ আলটিমেটলি তুমি এক্সাম দিবা। সুতরাং তুমি কোনটাতে কমফোর্টেবল সেটা তুমি সবচেয়ে ভালো জানো। ঠিক আছে, তো আমরা শুরু করি এখন। তুমি একটা প্রবলেম কিভাবে সলভ করবা, সেটার প্রথম যে স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে প্রবলেমটাকে ভালোভাবে পড়তে হবে। খুবই ভালোভাবে এবং অ্যাটেন্টিভলি তোমাকে প্রবলেমটা পড়তে হবে। তাহলে এক নাম্বার স্টেপ কি আমাদের? এক নাম্বার স্টেপ হচ্ছে রিড দ্য প্রবলেম ভেরি অ্যাটেন্টিভলি, ভেরি অ্যাটেন্টিভলি। প্রবলেমটা খুবই মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রবলেমটাকে বুঝতে হবে তোমাকে। যদি তুমি প্রবলেমটা যদি প্রথমবার না বুঝো, তাহলে আবার পড়ো, তাহলে আবার পড়ো, রিপিট করো, রিপিট। ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইন ওয়ান অ্যাটেম্পট। দেখো, পরীক্ষার হলে সলভ তো তুমি করতেই পারবা, কিন্তু যদি প্রবলেমটা যদি ঠিকভাবে বুঝতেই না পারো, তারপর যদি সলভ করতে যাও, তাহলে তুমি একদম বড় ধরনের মারা খাবা। সুতরাং প্রথমে তোমাকে প্রবলেমটা অ্যাটেন্টিভলি করতে হবে, এক্সামিন করতে হবে, প্রবলেমটা এক্সামিন করতে হবে, যে প্রবলেমটাতে কি বলার চেষ্টা করা হয়েছে বারবার বুঝতে হবে, বারবার বুঝতে হবে। তারপর কি করবা তুমি? ২ নম্বর স্টেপে যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড থাকে না, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবা। ইম্পর্টেন্ট কিওয়ার্ড মনে করো, বেগ দিয়ে দিল, ৩০ মিটার/সেকেন্ড দিয়ে দিল, তারপরে ভর দিয়ে দিল, এগুলাকে আন্ডারলাইন করবা। অথবা অনেক সময় বিভিন্ন শব্দের ভিতরে কিওয়ার্ড লুকানো থাকে, ওগুলাকে আন্ডারলাইন করতেই হবে। এটা মাস্ট, আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। কিওয়ার্ডস, ঠিক আছে, আন্ডারলাইন করবা কিওয়ার্ডস। আমি আমি প্রথম স্টেপটা কি, আমি আগে ধরে নিয়েছি যে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে।
প্রথম স্টেপটা কি, তোমাকে প্রবলেমটা ভালোভাবে পড়তে হবে, রিপিট করতে হবে। যদি তুমি প্রথমবারে যদি পড়ে যদি না বুঝতে পারো, আবার রিপিট করো। দরকার হলে তৃতীয়বার পড়ো, দরকার হলে চতুর্থবার পড়ো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে বুঝতে পারতেছো, তোমার মাথায় একটা ভিজুয়াল একটা সিনারিও না আসতেছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা পড়ে যাইতেই হবে। ঠিক আছে? এখন অনেকের এই থিঙ্কিং ক্যাপাবিলিটি সমান থাকে না। সেক্ষেত্রে তুমি একটা ভিন্ন স্টেপ নিতে পারো। তুমি লেখার মাধ্যমে কাজটা করতে পারো, ডায়াগ্রাম আঁকার মাধ্যমে কাজটা করতে পারো। ডায়াগ্রাম মাস্ট। ফিজিক্সের ক্ষেত্রে ডায়াগ্রাম ছাড়া তুমি কোনো প্রবলেমই সলভ করতে পারবা না নির্ভুলভাবে। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, প্রচুর থাকবে। এই কারণে আমাদের ৩ নম্বর স্টেপ হচ্ছে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করার পরে, কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করার পরে এবং এই তুমি প্রবলেমটা বুঝার পরে ওটার একটা ডায়াগ্রাম আঁকতে হবে। কি আঁকতে হবে? ডায়াগ্রাম। পুরো সিনারিওটার একটা ডায়াগ্রাম অর টাইমলাইন। বিশেষ করে গতিবিদ্যাতে টাইমলাইনের ব্যবহার থাকে, প্রচুর ব্যবহার থাকে টাইমলাইনের। এবং তুমি উচ্চতর গণিতেও দেখবা, দ্বিতীয় চ্যাপ্টার, সরি, সেকেন্ড আয়াতে, এই উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের কথা বলতেছি, ওখানে শেষের দিকে দুইটা টপিক আছে, দুইটা অধ্যায় আছে যেখানে টাইমলাইনের অনেক ব্যবহার আছে, এবং সেটা তুমি এখানে করতে পারো, ফিজিক্সেও করতে পারো, বিশেষ করে গতিবিদ্যায়। ঠিক আছে? তো ডায়াগ্রাম এবং টাইমলাইন এঁকে নিবা। তারপর কি, এই যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড থাকে না, সেগুলোকে ডানে একটা দাগ দিয়ে লিখে দিবা। এম ইকুয়াল টু সামথিং, ভি ইকুয়াল টু সামথিং, এ ইকুয়াল টু সামথিং, এগুলো এখানে লিখে দিবা। যখন তুমি এগুলা ডান পাশে লিখবা, অটোমেটিক তোমার মাথায় ফর্মুলাটা ক্লিক করবে যে এখানে কোন ফর্মুলাটা ইউজ হইতে পারে অ্যাকচুয়ালি। অটোমেটিক ক্লিক করবে, দেখবা তুমি ৩টা ৪টা ফর্মুলা অ্যাপ্লিকেবল হইতে পারে। ঠিক আছে? ফর্মুলা তো একটা দিয়ে সলভ হবে, কিন্তু মাথায় ৩টা ৪টা এমনিতে আসতে পারে। যখন এরকম কিছু একটা লিখে ফেলবা, আলাদা আলাদাভাবে ডাটাগুলো তুলে ফেলবা, তখন অটোমেটিক তোমার মাথায় একটাই ক্লিক করবে, অর্থাৎ এই শুধুমাত্র একটাই ফর্মুলা ক্লিক করবে। ঠিক আছে? যেমন গতিবিদ্যার ক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ হিসেবে নিই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি, সরি, হাফ এটি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, টু এ এস, এটা একটা ফর্মুলা হইতে পারে। বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা ফর্মুলা হইতে পারে। এই ৩টা ফর্মুলা হইতে পারে। এখন আমরা বেশিরভাগই এই ৩টার ভিতরে গুলাই ফেলি যে কোনটা অ্যাপ্লাই করব, কোনটা অ্যাপ্লাই করব। কিন্তু তুমি যদি আমি যেরকম দেখাচ্ছি এরকম যদি করো, তুমি অটোমেটিক বুঝে যাবা যে কোনটা আসলে অ্যাপ্লাই করা দরকার। মনে করো তোমার এখানে কোথাও টাইম দেয়া নাই, তাহলে তার মানে কি, টাইম যদি দেওয়া না থাকে তুমি এটা ইউজ করতে পারবা না, এটা ইউজ করতে পারবা না, তোমাকে এটাতে যেতে হবে, এরকম আর কি। কথা বুঝছো? কিন্তু যখন এটা করতে করতে তুমি এক সময় ইউজ টু হয়ে যাবা, অভ্যস্ত হয়ে যাবা, তখন আর এগুলার দরকার হবে না, এগুলার আর দরকার হবে না। কিন্তু আগে ইউজ টু হইতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, অ্যাপ্রোচটা তো নিতে হবে। ঠিক আছে? অ্যাপ্রোচ নিতেই হবে। তাহলে আশা করি বুঝে গেছো। প্রথম হচ্ছে রিড দ্য প্রবলেম ভেরি অ্যাটেন্টিভলি, খুবই মনোযোগের সাথে পড়তে হবে, জিনিসটাকে মাথায় ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় হচ্ছে আন্ডারলাইন করতে হবে কিওয়ার্ড, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো। এবং তৃতীয় হচ্ছে ডায়াগ্রাম আঁকতে হবে, টাইমলাইন আঁকতে হবে। ঠিক আছে? ডায়াগ্রাম অথবা একটা টাইমলাইন আঁকতে হবে, তাহলে তুমি অটোমেটিক আনসারের দিকে যেতে পারবা। এখন আমাদের প্রশ্ন কয় ধরনের হইতে পারে? এমন না যে একই ধরনের প্রশ্ন তোমাকে দিয়ে দিছে। বিভিন্ন প্রশ্নের আলাদা আলাদা টাইপ থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে। আমি ৩টা ভাগে ভাগ করি জিনিসটাকে। একটা হচ্ছে তোমার স্ট্রেইট ডাটা দিয়ে দিছে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যায়। ২ নাম্বার হচ্ছে তোমার এই মিডিওকোর টাইপের, যেখানে তোমাকে বিভিন্ন ধরনের ফর্মুলা ডিরাইভ করা লাগে, নিজেই ফর্মুলা ডিরাইভ করা লাগে, অর্থাৎ ইকুয়েশন ডিরাইভ করা লাগে আর কি, সরি, ইকুয়েশন ডিরাইভ করা লাগে। তারপর ধীরে ধীরে সলিউশনের দিকে যেতে হয়। আর থার্ড হচ্ছে টাফ অথবা ইন্টিগ্রেটেড প্রবলেমস। ইন্টিগ্রেটেড বলতে বিভিন্ন ধরনের প্রবলেমস, অনেকগুলো দেখা যায় যে অনেক সময় অনেক বড় বড় প্রবলেম দেওয়া থাকে, ওটা দেখেই আমরা ভয় পেয়ে যাই, না এটা আর করা যাবে না, এটা সলভ করার। ঠিক আছে? এরকম এরকম তো মাথায় আসতেই পারে, আমার তো আসছে। ঠিক আছে? তো ওই সকল প্রবলেমগুলা সলভ করার একই টেকনিক, তুমি এভাবেই আঁকাই যাবা, দেখবে একসময় সলভ হয়ে গেছে, একসময় সলভ অটোমেটিক হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র এই তিনটা স্টেপ ফলো করো, দেখবা যে সবগুলো সলভ করতে পারবা। আচ্ছা, অ্যাডিশনালি যেগুলো ইন্টিগ্রেটেড প্রবলেম সাধারণত এইচএসসি তেও আমাদের এতটা বেশি থাকে না, এমনকি এতেও থাকে না। এই কি বলে, অ্যাডমিশনেও ইন্টিগ্রেটেড প্রবলেম থাকে না, এত বড় প্রবলেম আমাদেরকে দেয় না, কিন্তু ইউনিভার্সিটিতে দেয়। আমি এরকম একটা প্রবলেম সলভ করছিলাম আমাদের ইউনিভার্সিটিতে, ২ পৃষ্ঠার একটা প্রবলেম ছিল। প্রবলেমটাই ২ পৃষ্ঠার, আমাদের সিইতে, অর্থাৎ এয়াতে, কি বলা যায় এটা, সরি, ফিজিক্সে ছিল, হ্যাঁ, ফিজিক্সে ছিল, ভূমিকম্পের একটা প্রবলেম ছিল, আর্থকোয়াকের। হ্যাঁ, তো ওই প্রবলেমটা ছিল প্রায়
1 থেকে 1.5 পৃষ্ঠার প্রবলেম। আমি ওটা দেখে প্রথমে স্কিপ করে গেছি। না, ওটা দেওয়া যাবে না। এটা তো পড়তে পড়তেই সময় শেষ হয়ে যাবে। এখন যখন সবগুলা প্রবলেম সলভ করে ফেলছি, অন্য সবগুলা আমার কাছে কিছু সময় ছিল, প্রায় 15-20 মিনিটের মতো ছিল। আমি ভাবলাম যে বসে থেকে কি লাভ, দেখি কি করা যায়। তো ওটা দেখলাম, দেখে উপরেরটা পড়ি তো নিচেরটা ভুলে যাই, অর্থাৎ নিচেরটা পড়ি তো উপরে যা পড়ছি তা ভুলে যায়। এটা তো সবার সাথে হয়, তোমাদের সাথেও নিশ্চয়ই হয় এরকম প্রবলেম যারা ফেস করছো। তো এক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করছি, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল স্ট্র্যাটেজি। অর্থাৎ প্রথমে যেটা দেখছি ওটাকে আমি তুলে ফেলছি, লিখে ফেলছি, ওটার আনসার বের করে ফেলছি। ধীরে 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 নিচের দিকে স্টেপ ওয়াইজ নিচের দিকে গেছি, এক সময় আমি আমার আনসারটা পেয়ে গেছি। ঠিক আছে? ওই প্রবলেমটা সলভ করে আমার কাছে এত মজা লাগছে যে জীবনে কোনো প্রবলেম সলভ করে ওটার মতো এতটা স্যাটিসফ্যাকশন আমার আসে নাই, এতটা স্যাটিসফ্যাকশন আমি পাই নাই। ঠিক আছে? তো আরেকটা স্ট্র্যাটেজি এই জন্য আমি বলতে পারি, সেটা হচ্ছে বড় বড় যেগুলো প্রবলেম, যেগুলার লেখা বেশি আর কি, প্রবলেমগুলো অনেক দেখতে অনেক বড়, বিচ্ছিরি টাইপের, ঠিক, ওগুলার ক্ষেত্রে তুমি একটা রুল ফলো করবা, সেটা হচ্ছে সরি, ডিভাইড অ্যান্ড রুল। এই স্ট্র্যাটেজির কথা তোমরা অনেকে জানো। ডিভাইড অ্যান্ড রুল মানে কি? মানে হচ্ছে প্রবলেমটাকে বিভিন্নভাবে ব্রেক করে ফেলবা, ব্রেক করে স্টেপ ওয়াইজ। প্রথম স্টেপ, প্রথমটা সলভ করবা, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। একসময় তুমি সলিউশনের দিকে চলে যাবা, অটোমেটিক চলে যাবা। ঠিক আছে? তাহলে আমি কয়টা স্টেপের কথা বলছি? 4টা স্টেপের কথা বলছি। এই 4টা স্টেপ ফলো করলে যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবা। চলো কিছু এবারে প্রবলেম সলভ করি। প্রথমত, আমি 3 টাইপের কোশ্চেনের কথা বলছিলাম। একটা হচ্ছে স্ট্রেইট, যেখানে তোমার ডাটা দেওয়া থাকবে। যেমন আমি এই প্রবলেমটা সলভ করি, কিভাবে সলভ করি দেখো। প্রথমের প্রবলেমটা তোমাকে পড়তে হবে। 500 কেজি আন্ডারলাইন করে দিলাম, এটা একটা ডাটা, গুরুত্বপূর্ণ। ভরের একটি গাড়ি স্থির অবস্থান, এটা ডাটা না একটা? এটাও ডাটা। এটা কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে, থেকে যাত্রা শুরু করে 60 মিটার পার সেকেন্ড, এটাও একটা ডাটা। এখন গাড়িটির আমাকে ভরবেগ, এটাও একটা ডাটা। ভরবেগ এটা একটা ডাটা, কারণ আমাকে এটা বের করতে হবে। যখন তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তখন তুমি শুধুমাত্র এগুলো নিচে এগুলা দিয়ে দিবা। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য এটা বলতেছি। এগুলো নিচে কি দিয়ে দিবা? যেমন ভরবেগ পি, তারপরে বেগ ভি, তারপরে স্থির অবস্থান তার মানে ইউ ইকুয়াল টু 0, তারপর 500 কেজি মানে হচ্ছে এম। ব্যাস। তারপর তুমি সলিউশনের দিকে যাবে, কারণ অ্যাডমিশনে তো তুমি আর আলাদা আলাদাভাবে ডায়াগ্রাম আঁকা, তারপর কি বলে এটা, আলাদাভাবে এভাবে ডানে রাফ করার মতো ওরকম ইয়া পাবা না। রাফ করা বলতে এগুলো তুলতে হবে, এমন তো না। অ্যাডমিশনে তোমার এটার কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু যারা এইচএসসিয়ান তাদের জন্য বাধ্যবাধকতা আছে। তো যারা অ্যাডমিশিয়ান তাদের জন্য এভাবে এই প্রসেসটা, জাস্ট নিচে নিচে তোমরা এই কিওয়ার্ডগুলো এগুলো লিখে ফেলবা। এভাবে লিখে কি করবা, আমাদের কি বাইর করতে বলছে? ভরবেগ বাইর করতে বলছে। আমরা জানি ভরবেগ ইকুয়াল টু কত? এম ভি মাইনাস এম ইউ। সুতরাং যেহেতু ইউ ইকুয়াল টু 0, সুতরাং এই টার্মটা পুরোটাই 0, এবং এই টার্মটা হচ্ছে 500 ইন্টু ভি। ভি কত আমাদের? 60 কেজি মিটার পার সেকেন্ড। কথা বুঝছো? দ্যাটস ইট। এভাবে প্রবলেমটা সলভ করতে হয়। তাহলে এখানে যারা এইচএসিয়ান তাদের জন্য আলাদা আলাদাভাবে ইয়া করতে হবে। যেহেতু এটা একটা স্ট্রেইট প্রবলেম ছিল, জাস্ট ফর্মুলাটা দিয়ে দিছি, ব্যাস হয়ে গেছে। সুতরাং এটাতে তোমরা না চাইলে এটা নাও করতে পারো, কিন্তু এইচএসসিতে তো এগুলো লিখতে হয়। এটা লিখতে হবে তোমাকে, না লিখলে আবার স্যাররা চেতা যায়। ঠিক আছে? তারপরে ইউ ইকুয়াল টু মনে করো 0, তারপরে ভি ইকুয়াল টু 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? কিন্তু অ্যাডমিশনের জন্য এটা বাধ্যবাধকতা নয়, এটা লিখতেই হবে না। অ্যাডমিশনে আমি যেভাবে এভাবে বলছি এটা করবা, ব্যাস। অনেক টাইম সেভ হবে তোমার অ্যাডমিশনে। আর এগুলা যে রিহার্সাল কিংবা প্র্যাকটিস, এগুলা অনেক আগে থেকেই করতে হয়। এমন না যে অ্যাডমিশনে গিয়ে তুমি নতুন প্ল্যান বানাবা। প্ল্যানটা আগে থেকে অনেকবার রিহার্সাল করতে হয়, অনেক প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা না। ওকে, আজকের মতো এতটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।